ল্যাবরেটরি। নন্দন কিশোর ছিলেন লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, যাকে সাধু ভাষায় বলা যেতে পারে দেদীপ্যমান ছাত্র, অর্থাৎ ব্রিলিয়ান্ট। তিনি ছিলেন তাই। স্কুল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পরীক্ষার তোরণে তোরণে ছিলেন পয়লা শ্রেণীর সওয়ারি। ওর বুদ্ধি ছিল ফলাও, ওর প্রয়োজন ছিল দরাজ, কিন্তু ওর অর্থ সম্বল ছিল আঁটো মাপের। রেলওয়ে কোম্পানির দুটো বড় ব্রিজ তৈরি করার কাজের মধ্যে উনি ঢুকে পড়তে পেরেছিলেন। ও কাজের আয় ব্যয়ের বাড়তি পড়তি বিস্তর, কিন্তু দৃষ্টান্তটা সাধু নয়। এই ব্যাপারে যখন তিনি ডান হাত বাঁ হাত দুই হাতই জোরের সঙ্গে চালনা করেছিলেন, তখন তার মন খুঁতখুঁত করেনি। এসব কাজের দেনা পাওনা নাকি কোম্পানি নামক একটা অ্যাবস্ট্রাক্ট সত্তার সঙ্গে জড়িত। সেই জন্যে কোনো ব্যক্তিগত লাভ লোকসানের তহবিলে এর পীড়া পৌঁছয় না। ওর নিজের কাজে কর্তারা ওকে জিনিয়াস বলতো। নিখুঁত হিসাবের মাথা ছিল তাঁর। বাঙালি বলেই উপযুক্ত পারিশ্রমিক তাঁর জোটেনি। নিচের দরের বিলিতি কর্মচারী প্যান্টের দুই ভরা পকেটে হাত গুঁজে যখন পা ফাঁক করে হ্যালো মিস্টার মল্লিক বলে ওর পিঠ থাবড়া দিয়ে কর্তাত্তি করত, তখন ওর ভালো লাগতো না। বিশেষত যখন কাজের বেলা ছিলেন উনি, আর দামের বেলা আর নামের বেলা ওরা। এর ফল হয়েছিল এই যে নিজের ন্যায্য প্রাপ্য টাকার একটা প্রাইভেট হিসেব ওর মনের মধ্যে ছিল। সেটা পুষিয়ে নেবার ফন্দি জানতেন ভালো করেই। পাওনা এবং অপাওনার টাকা নিয়ে নন্দকিশোর কোনোদিন বাবুগিরি করেননি। থাকতেন শিকদারপাড়া গলির একটা 1.5 তলা বাড়িতে। কারখানা ঘরের দাগ দেওয়া কাপড় বদলাবার ওর সময় ছিল না। কেউ ঠাট্টা করলে বলতেন, মজুর মহারাজের তকমা পরা আমার এই সাজ। কিন্তু বৈজ্ঞানিক সংগ্রহ ও পরীক্ষার জন্য বিশেষ করে তিনি বাড়ি বানিয়েছিলেন খুব মস্ত। এমন মশগুল ছিলেন নিজের শখ নিয়ে যে কানে উঠত না লোকেরা বলা বলি করছে, এত বড় ইমারতটা যে আকাশ ফুঁড়ে উঠল, আলাদিনের প্রদীপটা ছিল কোথায়? এক রকমের শখ মানুষকে পেয়ে বসে, সেটা মাতলামির মতো। হুঁশ থাকে না যে লোকে সন্দেহ করছে। লোকটা ছিল সৃষ্টি ছাড়া, ওর ছিল বিজ্ঞানের পাগলামি। ক্যাটালগের তালিকা উল্টাতে উল্টাতে ওর সমস্ত মন প্রাণ চৌকির 2 হাতা আঁকড়ে ধরে উঠত ঝেঁকে ঝেঁকে। জার্মানি থেকে, আমেরিকা থেকে এমন সব দামি দামি যন্ত্র আনাতেন যা ভারতবর্ষের বড় বড় বিশ্ববিদ্যালয়ে মেলে না। এই বিদ্যালোভীর মনে সেই তো ছিল বেদনা। এই পোড়া দেশে জ্ঞানের ভোজের উচ্ছিষ্ট নিয়ে সস্তা দরের পাত পাড়া হয়। ওদের দেশে বড় বড় যন্ত্র ব্যবহারের যে সুযোগ আছে, আমাদের দেশে না থাকাতেই ছেলেরা টেক্সট বুকের শুকনো পাতা থেকে কেবল এঁটো কাটা হাতড়িয়ে বেড়ায়। উনি হেঁকে উঠে বলতেন, ক্ষমতা আছে আমাদের মগজে, অক্ষমতা আমাদের পকেটে। ছেলেদের জন্য বিজ্ঞানের বড় রাস্তাটা খুলে দিতে হবে বেশ চওড়া করে। এই হলো ওর পণ। দুর্মূল্য যন্ত্র যত সংগ্রহ হতে লাগলো, ওর সহকর্মীদের ধর্মবোধ ততই অসহ্য হয়ে উঠল। এই সময়ে ওকে বিপদের মুখ থেকে বাঁচালেন বড় সাহেব। নন্দকিশোরের দক্ষতার উপর তাঁর প্রচুর শ্রদ্ধা ছিল। তাছাড়া রেলওয়ের কাজে মোটা মোটা মুঠোর অপসারণ দক্ষতার দৃষ্টান্ত তাঁর জানা ছিল। চাকরি ছাড়তে হলো। সাহেবের আনুকূল্যে রেল কোম্পানির পুরনো লোহা লক্কর সস্তা দামে কিনে নিয়ে কারখানা ফেলে বসলেন। তখন ইউরোপের প্রথম যুদ্ধের বাজার সরগরম। লোকটা অসামান্য কৌশলী। সেই বাজারে নতুন নতুন খালে নালায় তাঁর মুনাফার টাকায় বান ডেকে এলো। এমন সময় আর একটা শখ পেয়ে বসল ওকে। এক সময়ে নন্দকিশোর পাঞ্জাবে ছিলেন তাঁর ব্যবসার তাগিদে। সেখানে জুটে গেল তাঁর এক সঙ্গিনী। সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলেন। 20 বছরের মেয়েটি ঘাগরা দুলিয়ে অসংকোচে তাঁর কাছে এসে উপস্থিত। জল জলে তার চোখ, ঠোঁটে একটি হাসি আছে যেন শান দেওয়া ছুরির মতো। সে ওর পায়ের কাছে ঘেঁষে এসে বললে,
বাবুজি, আমি কয়দিন ধরে এখানে এসে দুবেলা তোমাকে দেখছি, আমার তাজ্জব লেগে গেছে। নন্দকিশোর হেসে বললেন, কেন, এখানে তোমাদের চিড়িয়াখানা নেই নাকি? সে বললে, চিড়িয়াখানার কোনো দরকার নেই, যাদের ভিতরে রাখবার তারা বাইরে সব ছাড়া আছে, আমি তাই মানুষ খুঁজছি। খুঁজে পেলে? নন্দকিশোরকে দেখিয়ে বললে, এই তো পেয়েছি। নন্দকিশোর হেসে বললে, কি গুণ দেখলে বলো দেখি? ও বললে, এখানকার বড় বড় সব শেঠজি, গলায় মোটা সোনার চেন, হাতে হীরার আংটি, তোমাকে ঘিরে এসেছিল, ভেবেছিল বিদেশি। বাঙালি, কারবার বোঝে না, শিকার জুটেছে ভালো, কিন্তু দেখলুম তাদের একজনেরও ফন্দি খাটল না, উল্টে ওরা তোমারই ফাঁসকলে পড়েছে। কিন্তু তা ওরা এখনো বোঝেনি, আমি বুঝে নিয়েছি। নন্দকিশোর চমকে গেল কথা শুনে, বুঝলে একটি চিজ বটে, সহজ নয়। মেয়েটি বললে, আমার কথা তোমাকে বলি, তুমি শুনে রাখো। আমাদের পাড়ায় একজন ডাক সাইডে জ্যোতিষী আছে, সে আমার কুষ্ঠি গণনা করে বলেছিল একদিন দুনিয়ায় আমার নাম জাহির হবে, বলেছিল আমার জন্মস্থানে শয়তানের দৃষ্টি আছে। নন্দকিশোর বললে, বলো কি, শয়তানের? মেয়েটি বললে, জানো তো বাবুজি, জগতের সবচেয়ে বড় নাম হচ্ছে ওই শয়তানের। তাকে যে নিন্দে করে করুক, কিন্তু সে খুব খাঁটি। আমাদের বাবা বোম ভোলানাথ ভোঁ হয়ে থাকেন, তাঁর কর্ম নয় সংসার চালানো। দেখো না, সরকার বাহাদুর শয়তানির জোরে দুনিয়া জিতে নিয়েছে, খ্রিস্টানির জোরে নয়, কিন্তু ওরা খাঁটি, তাই রাজ্য রক্ষা করতে পেরেছে। যেদিন কথার খেলাপ করবে সেদিন ওই শয়তানেরই কাছে কান মোলা খেয়ে মরবে। নন্দকিশোর আশ্চর্য হয়ে গেল। মেয়েটি বললে, বাবু, রাগ করো না, তোমার মধ্যে ওই শয়তানের মন্তর আছে, তাই তোমারই হবে জিত। অনেক পুরুষকেই আমি ভুলিয়েছি, কিন্তু আমার ওপরেও টেক্কা দিতে পারে এমন পুরুষ আজ দেখলুম। আমাকে তুমি ছেড়ো না বাবু, তাহলে তুমি ঠকবে। নন্দকিশোর হেসে বলে, কি করতে হবে? দেনার দায়ে আমার আইমার বাড়িঘর বিক্রি হয়ে যাচ্ছে, তোমাকে সেই দেনা শোধ করে দিতে হবে। কত টাকা দেনা তোমার? 7,000 টাকা। নন্দকিশোরের চমক লাগলো ওর দাবির সাহস দেখে। বললে, আচ্ছা, আমি দিয়ে দেব, কিন্তু তারপরে আমি তোমার সঙ্গ কখনো ছাড়ব না। কি করবে তুমি? দেখব যেন কেউ তোমায় ঠকাতে না পারে, আমি ছাড়া। নন্দকিশোর হেসে বললেন, আচ্ছা বেশ, রইল কথা। এই পরও আমার আংটি। কোষ্টি পাথর আছে ওর মনে, তার উপরে দাগ পড়ল একটা দামি ধাতুর। দেখতে পেলেন মেয়েটির ভিতর থেকে ঝকঝক করছে ক্যারেক্টারের তেজ। বোঝা গেল ও নিজের দাম নিজে জানে, তাতে একটু মাত্র সংশয় নেই। নন্দকিশোর অনায়াসে বললে, দেব টাকা। দিলে 7,000 বুড়ি আইমাকে। মেয়েটিকে ডাকত সবাই সোহিনী বলে। পশ্চিমী ছাদের সুকঠোর এবং সুন্দর তার চেহারা, কিন্তু চেহারায় মন টলাবে নন্দকিশোর সে জাতের লোক ছিলেন না। যৌবনের হাটে মন নিয়ে জুয়ো খেলবার সময়ই ছিল না তাঁর। নন্দকিশোর ওকে যে দশা থেকে নিয়ে এসেছিলেন সেটা খুব নির্মল নয় এবং নিভৃত নয়, কিন্তু ওই একরোখা একগুঁয়ে মানুষ সাংসারিক প্রয়োজন বা প্রথাগত বিচারকে গ্রাহ্য করতেন না। বন্ধুরা জিজ্ঞাসা করত, বিয়ে করেছ কি? উত্তরে শুনত, বিয়েটা খুব বেশি মাত্রায় নয়, সহ্য মতো। লোকে হাসত যখন দেখত উনি স্ত্রীকে নিজের বিদ্যের ছাঁচে গড়ে তুলতে উঠে পড়ে লেগে গিয়েছেন। জিজ্ঞাসা করত, ও কি প্রফেসরি করতে যাবে নাকি? নন্দ বলতেন, না, ওকে নন্দকিশোরী করতে হবে, সেটা যে সে মেয়ের কাজ নয়। বলতো, আমি অসবর্ণ বিবাহ পছন্দ করি নে। সে কি হে? স্বামী হবে ইঞ্জিনিয়র আর স্ত্রী হবে কোটনাকুটনি, এটা মানব ধর্মশাস্ত্রে নিষিদ্ধ। ঘরে ঘরে দেখতে পাই দুই আলাদা আলাদা জাতে গাঁট ছড়া বাঁধা,
আমি জাত মিলিয়ে নিচ্ছি। পতিব্রতা স্ত্রী চাও যদি, আগে ব্রতের মিল করাও। দুই, নন্দকিশোর মারা গেলেন প্রৌঢ় বয়সে কোনো এক দুঃসাহসিক বৈজ্ঞানিক পরীক্ষার অপঘাতে। সোহিনী সমস্ত কারবার বন্ধ করে দিলে। বিধবা মেয়েদের ঠকিয়ে খাবার ব্যবসাদার এসে পড়ল চারদিক থেকে। মামলার ফাঁদ ফাঁদলে আত্মীয়তার ছিটে ফোঁটা আছে যাদের। সোহিনী স্বয়ং সমস্ত আইনের প্যাঁচ নিতে লাগল বুঝে। তার উপরে নারীর মোহজাল বিস্তার করে দিলে স্থান বুঝে উকিল পাড়ায়। সেটাতে তার অসংকোচ নৈপুণ্য ছিল। সংস্কার মানার কোনো বালাই ছিল না। মামলায় জিতে নিলে একে একে। দূর সম্পর্কে দেওর গেল জেলে দলিল জাল করার অপরাধে। ওদের একটি মেয়ে আছে, তার নামকরণ হয়েছিল নীলিমা। মেয়ে স্বয়ং সেটিকে বদল করে নিয়েছে নীলা। কেউ না মনে করে বাপমা মেয়ের কালো রং দেখে এমন মোলায়েম নামের তলায় এই নিন্দেটি চাপা দিয়েছে। মেয়েটি একেবারে ফুটফুটে গৌরবর্ণ। মা বলতো ওদের পূর্বপুরুষ কাশ্মীর থেকে এসেছিল। মেয়ের দেহে ফুটেছে কাশ্মীরি শ্বেতপদ্মের আভা, চোখেতে নীলপদ্মের আভাস, আর চুলে চমক দেয় যাকে বলে পিঙ্গল বর্ণ। মেয়ের বিয়ের প্রসঙ্গে কুলশীল জাতগোষ্ঠীর কথা বিচার করবার রাস্তা ছিল না। একমাত্র ছিল মন ভোলাবার পথ। শাস্ত্রকে ডিঙিয়ে গেল তার ভেলকি। অল্প বয়সের মারোয়ারি ছেলে, তার টাকা পৈতৃক, শিক্ষা একালের। অকস্মাৎ সে পড়ল এসে অনঙ্গের অলক্ষ্য ফাঁদে। নীলা একদিন গাড়ির অপেক্ষায় স্কুলের দরজার কাছে ছিল দাঁড়িয়ে। সে সময় ছেলেটি দৈবাত তাকে দেখেছিল। তারপর থেকে আরও কিছুদিন ওই রাস্তায় সে বায়ু সেবন করেছে। স্বাভাবিক স্ত্রী বুদ্ধির প্রেরণায় মেয়েটি গাড়ি আসবার বেশ কিছুক্ষণ পূর্বেই গেটের কাছে দাঁড়াত। কেবল সেই মারোয়ারি ছেলে নয়, আরও দু চার সম্প্রদায়ের যুবক ওইখানটায় অকারণ পদচারণা চর্চা করত। তার মধ্যে ওই ছেলেটি চোখ বুঝে দিল ঝাঁপ ওর জালের মধ্যে। আর ফিরল না। সিভিল মতে বিয়ে করলে সমাজের ওপারে। বেশি দিনের মেয়াদে নয়। তার ভাগ্যে বধূটি এলো প্রথমে। তারপরে দাম্পত্যের মাঝখানটাতে দাঁড়ি টানলে টাইফয়েড। তারপরে মুক্তি। সৃষ্টিতে অনাসৃষ্টিতে মিশিয়ে উপদ্রব চলতে লাগলো। মা দেখতে পায় তার মেয়ের ছটফটানি। মনে পড়ে নিজের প্রথম বয়সে জ্বালামুখীর অগ্নিচাঞ্চল্য। মন উদ্বিগ্ন হয়। খুব নিবিড় করে পড়াশোনার বেড়া ফাঁদতে থাকে। পুরুষ শিক্ষক রাখল না। একজন বিদুষীকে লাগিয়ে দিল ওর শিক্ষকতায়। নীলার যৌবনের আঁচ লাগত তাঁরও মনে। তুলত তাকে তাতিয়ে অনির্দিষ্ট কামনার তপ্ত বাষ্পে। মুগ্ধের দল ভিড় করে আসতে লাগলো এদিকে ওদিকে। কিন্তু দরওয়াজা বন্ধ। বন্ধুত্ব প্রয়াসিনীরা নিমন্ত্রণ করে চায়ে, টেনিসে, সিনেমায়। নিমন্ত্রণ পৌঁছয় না কোনো ঠিকানায়। অনেক লোভী ফিরতে লাগলো মধুগন্ধ ভরা আকাশে। কিন্তু কোনো অভাগ্য কাঙাল সোহিনীর ছাড়পত্র পায় না। এদিকে দেখা যায় উৎকণ্ঠিত মেয়ে সুযোগ পেলে উঁকি ঝুঁকি দিতে চায় অজায়গায়। বই পড়ে যে বই টেক্সট বুক কমিটির অনুমোদিত নয়। ছবি গোপনে আনিয়ে নেয় যা আর্ট শিক্ষার আনুকূল্য করে বলে বিড়ম্বিত। ওর বিদুষী শিক্ষয়িত্রীকে পর্যন্ত অন্যমনস্ক করে দিলে। ডায়োসিশন থেকে বাড়ি ফেরবার পথে আলুথালু চুলওয়ালা গোঁফে রেখামাত্র দেওয়া সুন্দর হানো এক ছেলে ওর গাড়িতে চিঠি ফেলে দিয়েছিল। ওর রক্ত উঠেছিল ছমছম করে। চিঠিখানা লুকিয়ে রেখেছিল জামার মধ্যে। ধরা পড়ল মায়ের কাছে। সমস্ত দিন ঘরে বন্ধ থেকে কাটল অনাহারে। সোহিনীর স্বামী যাদের বৃত্তি দিয়েছিলেন সেই সব ভালো ভালো ছাত্রমহলে সোহিনী পাত্র সন্ধান করেছে। সবাই প্রায় আড়ে আড়ে ওর টাকার থলির দিকে তাকায়। একজন তো তার থিসিস ওর নামে উৎসর্গ করে বসল। ও বললে, হায় রে কপাল, লজ্জায় ফেললে আমাকে। তোমার পোস্ট গ্র্যাজুয়েট মেয়াদ ফুরিয়ে আসছে শুনলুম, অথচ মালা চন্দন দিলে অজায়গায়।
হিসাব করে ভক্তি না করলে উন্নতি হবে না যে। কিছুদিন থেকে একটি ছেলের দিকে সোহিনী দৃষ্টিপাত করছিল। ছেলেটি পছন্দসই বটে। তার নাম রেবতী ভট্টাচার্য। এরই মধ্যে সায়েন্সের ডাক্তার পদবিতে চড়ে বসেছে। ওর দুটো একটা লেখার যাচাই হয়ে গেছে বিদেশে। তিন, লোকের সঙ্গে মেলামেশা করবার কলাকৌশল সোহিনীর ভালো করেই জানা আছে। মনমথ চৌধুরী রেবতীর প্রথম দিককার অধ্যাপক। তাকে নিলে বশ করে। কিছুদিন চায়ের সঙ্গে রুটি, টোস্ট, অমলেট, কখনো বা ইলিশ মাছের ডিমের বড়া খাইয়ে কথাটা পারলে। বললে, আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে বারে বারে চা খেতে ডাকি কেন। মিসেস মল্লিক, আমি তোমাকে নিশ্চয় বলতে পারি সেটা আমার দুর্ভাবনার বিষয় নয়। সোহিনী বললে, লোকে ভাবে আমরা বন্ধুত্ব করে থাকি স্বার্থের গরজে। দেখো মিসেস মল্লিক, আমার মত হচ্ছে এই, গরজ যারই হোক বন্ধুত্বটাই তো লাভ। আর এই বা কম কথা কি, আমার মতো অধ্যাপককে দিয়েও কারো স্বার্থ সিদ্ধি হতে পারে। এ যাত্রার বুদ্ধি কেতাবের বাইরে হাওয়া খেতে পায় না বলে ফ্যাকাশে হয়ে গেছে। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে দেখতে পাচ্ছি। দেখো, যদিও আমি মাস্টারি করি তবু ঠাট্টা করতেও পারি। দ্বিতীয়বার চা খেতে ডাকবার পূর্বে এটা জেনে রাখা ভালো। জেনে রাখলুম, বাঁচলুম। অনেক অধ্যাপক দেখেছি, তাদের মুখ থেকে হাসি বের করতে ডাক্তার ডাকতে হয়। বাহবা, আমারই দলের লোক দেখছি তুমি। তাহলে এবার আসল কথাটা পাড়া হোক। জানেন বোধ হয়, জীবনে আমার স্বামীর ল্যাবরেটরি ছিল একমাত্র আনন্দ। আমার ছেলে নেই, ওই ল্যাবরেটরিতে বসিয়ে দেব বলে ছেলে খুঁজছি। কানে এসেছে রেবতী ভট্টাচার্যের কথা। অধ্যাপক বললেন, যোগ্য ছেলেই বটে, তার যে লাইনের বিদ্যে সেটাকে শেষ পর্যন্ত চালান করতে মাল মশলা কম লাগবে না। সোহিনী বললে, আমার হ্রাস করা টাকায় ছাতা পড়ে যাচ্ছে। আমার বয়সের বিধবা মেয়েরা ঠাকুর দেবতার দালালদের দালালি দিয়ে পরকালের দরজা ফাঁক করে নিতে চায়। আপনি শুনে হয়তো রাগ করবেন, আমি ওসব বিশ্বাস করি না। চৌধুরী দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, তুমি তবে কি মানো? মানুষের মতো মানুষ যদি পাই তবে তার সব পাওনা শোধ করে দিতে চাই যতদূর আমার সাধ্য আছে। এই আমার ধর্মকর্ম। চৌধুরী বললেন, হুররে, শিলা ভাসে জলে। মেয়েদের মধ্যেও দৈবাত কোথাও কোথাও বুদ্ধির প্রমাণ মেলে দেখছি। আমার একটা বিএসসি বোকা আছে। সেদিন হঠাৎ দেখি গুরুর পা ছুঁয়ে সে উল্টো ডিগবাজি খেতে লেগেছে। মগজ থেকে বুদ্ধি যাচ্ছে উড়ে ফাটা শিমুলের তুলোর মতো। তা তোমার বাড়িতেই ওকে ল্যাবরেটরিতে বসিয়ে দিতে চাও? তফাতে আর কোথাও হলে হয় না? চৌধুরী মশাই, আপনি ভুল করবেন না, আমি মেয়ে মানুষ। এইখানেই এই ল্যাবরেটরিতেই হয়েছে আমার স্বামীর সাধনা। তাঁর ওই বেদির তলায় কোনো একজন যোগ্য লোককে বাতি জ্বালিয়ে রাখবার জন্য যদি বসিয়ে দিতে পারি, তাহলে যেখানে থাকুন তার মন খুশি হবে। চৌধুরী বললেন, বাই জোভ, এতক্ষণে মেয়ে মানুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। শুনতে খারাপ লাগলো না। একটা কথা জেনে রেখো, রেবতীকে যদি শেষ পর্যন্ত পুরোপুরি সাহায্য করতে চাও তাহলে লাখ টাকারও লাইন পেরিয়ে যাবে। গেলেও আমার খুদকুড়ো কিছু বাকি থাকবে। কিন্তু পরলোকে যাকে খুশি করতে চাও তার মেজাজ খারাপ হয়ে যাবে না তো? শুনেছি তাঁরা ইচ্ছা করলে ঘাড়ে চড়ে লাফালাফি করতে পারেন। আপনি খবরের কাগজ পড়েন তো? মানুষ মারা গেলেই তার গুণাবলী প্যারাগ্রাফে প্যারাগ্রাফে ছাপিয়ে পড়তে থাকে। সেই মৃত মানুষের বদান্যতার পরে ভরসা করলে তো দোষ নেই। টাকা যে মানুষ জমিয়েছে, অনেক পাপ জমিয়েছে সে তার সঙ্গে। আমরা কি করতে আছি যদি থলি ঝেড়ে স্বামীর পাপ হালকা করতে না পারি? যাকগে টাকা, আমার টাকায় দরকার নেই।
অধ্যাপক উত্তেজিত হয়ে বলে উঠলেন, কি আর বলবো তোমাকে, খনি থেকে সোনা ওঠে, সে খাঁটি সোনা, যদিও তাতে মিশেল থাকে অনেক কিছু। তুমি সেই ছদ্মবেশী সোনার ঢেলা। চিনেছি তোমাকে, এখন কি করতে হবে বলো। ওই ছেলেটিকে রাজি করিয়ে দিন। চেষ্টা করব, কিন্তু কাজটা খুব সহজ নয়। আর কেউ হলে তোমার দান লাফিয়ে নিত। কোথায় বাঁধছে বলুন? শিশুকাল থেকে একটি মেয়ে গ্রহ ওর কুষ্টি দখল করে বসেছে। রাস্তা আগলে রয়েছে অটল অবুদ্ধি। বলেন কি, পুরুষ মানুষ? দেখো মিসেস মল্লিক, রাগ করবে কাকে নিয়ে? জানো মেট্রিয়ার্কাল সমাজ কাকে বলে? যে সমাজে মেয়েরাই হচ্ছে পুরুষের সেরা। এক সময়ে সেই দ্রাবিড়ী সমাজের ঢেউ বাংলাদেশে খেলত। সোহিনী বললে, সে সুদিন তো গেছে। তলায় তলায় ঢেউ খেলে হয়তো ঘুলিয়ে দেয় বুদ্ধিশুদ্ধি, কিন্তু হাল যে একলা পুরুষের হাতে। কানে মন্ত্র দেন তাঁরাই, আর জোরে দেন কান মোলা। কান ছিঁড়ে যাবার জো হয়। আহা, কথা কইতে জানো তুমি। তোমাদের মতো মেয়েদের যুগ যদি আসে, তাহলে মেট্রিয়ার্কাল সমাজে ধোবার বাড়ির ফর্দ রাখি মেয়েদের শাড়ির, আর আমাদের কলেজের প্রিন্সিপালকে পাঠিয়ে দিই ঢেঁকি কুটতে। মনোবিজ্ঞান বলে বাংলাদেশে মেট্রিয়ার্কি বাইরে নেই, আছে নারীতে। মা মা শব্দে হাম্বাধ্বনি আর কোনো দেশের পুরুষ মহলে শুনেছ কি? তোমাকে খবর দিচ্ছি, রেবতীর বুদ্ধির ডগার উপরে চড়ে বসে আছে একটি রীতিমতো মেয়ে। কাউকে ভালোবাসে নাকি? আহা, সেটা হলে তো বুঝতুম ওর শিরায় প্রাণ করছে ধুক ধুক। যুবতীর হাতে বুদ্ধি খোয়াবার বায়না নিয়েই তো এসেছে। এই তো সেই বয়স। তা না হয়ে এই কাঁচা বয়সে ও যে এক মালা জপকারিণীর হাতের মালার গুটি বনে গেছে। ওকে বাঁচাবে কিসে? না যৌবন, না বুদ্ধি, না বিজ্ঞান। আচ্ছা, একদিন ওকে এখানে চা খেতে ডাকতে পারি? আমাদের মতো অসুচির ঘরে খাবেন তো? অসুচি? না খায় তো ওকে আছড়ে এমনি সূচি করে নেব যে বামনাইয়ের দাগ থাকবে না ওর মজ্জায়। একটা কথা জিজ্ঞাসা করি, তোমার নাকি একটি সুন্দরী মেয়ে আছে? আছে, পোড়া কপালি সুন্দরীও বটে। তা কি করব বলুন? না না, আমাকে ভুল করো না। আমার কথা যদি বলো, সুন্দরী মেয়ে আমি পছন্দই করি, ওটা আমার একটা রোগ বললেই হয়। কিন্তু ওর আত্মীয়েরা বেরসিক, ভয় পেয়ে যাবে। ভয় নেই, আমি নিজের জাতেই মেয়ের বিয়ে দেব ঠিক করেছি। এটা একেবারে বানানো কথা। তুমি নিজে তো বেজাতে বিয়ে করেছ। নাকাল হয়েছি কম নয়। বিষয়ের দখল নিয়ে মামলা করতে হয়েছে বিস্তর। যে করে জিতেছি সেটা বলবার কথা নয়। শুনেছি কিছু কিছু। বিপক্ষ পক্ষের আর্টিকেলড ক্লার্ককে নিয়ে তোমার নামে গুজব রটেছিল। মকদ্দমা জিতে তুমি তো সরে পড়লে। সে লোকটা গলায় দড়ি দিয়ে মরতে যায় আর কি। এত যুগ ধরে মেয়ে মানুষ টিকে আছে কি করে? ছল করার কম কৌশল লাগে না। লড়াইয়ের তাকবাগের সমানই সে। তবে কিনা তাতে মধুও কিছু খরচ করতে হয়। এ হলো নারীর স্বভাবদত্ত লড়াইয়ের রীতি। ওই দেখো, আবার তুমি আমাকে ভুল করছো। আমরা বিজ্ঞানী, আমরা বিচারক নই। স্বভাবের খেলা আমরা নিষ্কামভাবে দেখে যাই। সে খেলায় যা ফল হবার তা ফলতে থাকে। তোমার বেলায় ফলটা বেশ হিসেব মতোই ফলেছিল। বলেছিলুম ধন্য মেয়ে তুমি। এ কথাটাও ভেবেছি, আমি যে তখন প্রফেসর ছিলুম, আর্টিকেলড ক্লার্ক ছিলুম না, সেটা আমার বাঁচোয়া। মার্কারি সূর্যের কাছ থেকে যতটুকু দূরে আছে ততটুকু দূরে থেকেই বেঁচে গেল। ওটা গণিতের হিসাবের কথা, ওতে ভালো নেই মন্দ নেই। এসব কথা বোধহয় তুমি বুঝতে শিখেছ। তা শিখেছি। গ্রহগুলো টান মেনে চলে, আবার টান এড়িয়ে চলে। এটা একটা শিখে নেবার তত্ত্ব বই কি। আর একটা কথা কবুল করছি, এইমাত্র তোমার সঙ্গে কথা কইতে কইতে একটা হিসেব মনে মনে করছিলুম। সেও অঙ্কের হিসেব। ভেবে দেখো, বয়সটা যদি অন্তত 10টা বছর কম হতো, তাহলে খামোকা আজ একটা বিপদ ঘটত।
কলিশন ওইটুকু পাশ কাটিয়ে গেল। আর কি, তবু বাষ্পের জোয়ার উঠছে বুকের মধ্যে। ভেবে দেখো, সৃষ্টিটা আগাগোড়াই কেবল অঙ্ক কষার খেলা। এই বলে চৌধুরী দুই হাঁটু চাপড়িয়ে হা হা করে হেসে উঠলেন। একটা কথা তাঁর হুঁশ ছিল না যে তাঁর সঙ্গে দেখা করবার আগে সোহিনী 2 ঘন্টা ধরে রঙে চঙে এমন করে বয়স বদল করেছে যে সৃষ্টিকর্তাকে আগাগোড়াই দিয়েছে ঠকিয়ে।